ঘটনার সময়কাল তখন 1985 সাল। মালয়েশিয়ায় অবস্থিত ছোট্ট একটা গ্রাম নাম কাম্পুন চেন্দানা, যেখানে ভয় আর আতঙ্কের আরেক নাম অভিশপ্ত কুয়ার ভয়ঙ্কর সেই শয়তানের, যেটা কিনা মানুষকে টেনে নিয়ে যায় সেই কুয়োর অতল গহ্বরে। তারপর কি হয়, শয়তানের উদ্দেশ্য কি? মানা হয়ে থাকে গ্রামের কিছু মানুষ সেই শয়তানকে কন্ট্রোল করে তাকে দিয়ে ভয়ঙ্কর সব কাণ্ড ঘটায়, আর সেসব বিষয়ে তদন্ত করতে গিয়ে বেরিয়ে আসে আরো রহস্যময় ভয়ঙ্কর ঘটনা। আমি শুধুমাত্র এটি আপনাদেরকে বলতে চাই, এই ঘটনাটি যেমন হরর তেমন রহস্যময় আর টুইস্টে ভরপুর, যে গল্প প্রেডিকশন করা কঠিন, তবে ঘটনার শেষে এমন হবে তা আপনি কল্পনাও করেননি। এক্সপ্লেইন হচ্ছে মালয়েশিয়ান হরর থ্রিলার প্রেতালাপ প্রেজেন্স তেলাগা সুরিরাম। সাথে আছি আপনাদের সাথে আমি শুভ্র, আর আপনারা দেখছেন প্রেতালাপ। তাহলে চলুন বন্ধুরা, চলে যাওয়া যাক ভয়ানক দুনিয়ায়, যেখানে আপনার ভয় করবে তার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। ঘটনার শুরুতে আমরা দেখতে পারি একটা বড় মেয়ে আর ছোট মেয়েকে। ছোট মেয়ের নাম সুরিরাম, অন্যজনের নাম মাইমুন। দেখতে পাচ্ছিলাম তারা সাইকেলে করে গ্রামের আলপথ দিয়ে যাচ্ছিল। তখনই রাস্তা দিয়ে একটা লাল রঙের গাড়ি আসছে, পেছনে অনেকগুলো ছেলে মেয়েও যাচ্ছিল, তারাও তখন পেছন পেছন যায়। এরপর আমরা দেখতে পারি গাড়ির সামনে অনেকগুলো গ্রামের মানুষ ছিল, আর পেছনে ছিল গাড়িটা। আসলে গাড়িটা হচ্ছে এই গ্রামের গ্রাম প্রধানের। গাড়ির পাশ দিয়েই যাচ্ছিল তখন সাইকেলে করে রুহায়া নামের এই মেয়েটি। হঠাৎ করে গাড়ির সাথে ধাক্কা লেগে মেয়েটি পড়ে গেল। মেয়েটিকে সাহায্য করার জন্য গাড়ি থেকে বের হয়ে আসে গ্রাম প্রধানের ছেলে জাকির। সে মেয়েটিকে সরি বলে, কিন্তু মেয়েটি যখন সেখান থেকে চলে যাচ্ছিল, আমরা জাকিরকে দেখে বুঝতে পারছিলাম তার মেয়েটিকে অনেক পছন্দ হয়েছে। আজকে গ্রামটিতে উৎসবের আয়োজন করা হয়েছে, কেননা অনেক বছর পর গ্রাম প্রধান হাজি মুলকের সন্তান জাকির গ্রামে ফিরে এসেছে, যে কিনা এই গ্রামের ভবিষ্যৎ পরবর্তী গ্রাম প্রধান হবে। সেখানে আমরা রুহায়াকে সুফিয়ান নামের লোকটার সাথে বসে থাকতে দেখি। আসলে তারা হচ্ছে হাজব্যান্ড ওয়াইফ, আর এই ছোট্ট মেয়ে সুরিরাম হচ্ছে তাদের একমাত্র মেয়ে। রাতে গ্রামবাসীদের উদ্দেশ্যে বক্তব্য দিচ্ছিল গ্রাম প্রধানের ছেলে জাকির। সে আর কয়েকদিন পরেই ভোটে দাঁড়াবে। গ্রামের মানুষও খুবই খুশি। একটু পরে সেখানে মুভি দেখার আয়োজন করা হয়, যেটার দায়িত্বে আছে সুফিয়ান। সেখানে আমরা একটা মোটা ছেলেকেও দেখতে পারি। সে একটু প্রতিবন্ধী টাইপের, বাদাম বিক্রি করছিল। আকাশের অবস্থাটাও তখন ভালো না। সুরিরাম তার বাবার কাছে এসে বলল তারা বাড়িতে চলে যাবে, সাথে তো মাইমুন। তারা তখন বাড়িতে ফিরছিল। এখানে বলে রাখা ভালো, মাইমুন কথা বলতে পারে না। সে রুহায়া আর সুফিয়ানের মেয়ে সুরিরামকে ছোট থেকেই দেখে শুনে রাখে। তারা আসার সময় হঠাৎ করে দেখতে পেল সামনে কেউ যেন পড়ে আছে। ভাবলো কেউ হয়তো বিপদে পড়েছে। মাইমুন সামনে যেতেই এলাকার ছেলেপেলেরা তাকে অ্যাটাক করলো খারাপ উদ্দেশ্যে। যেহেতু মেয়েটা অসহায়, আবার কথা বলতে পারে না, তাই সবাই এটার একটা ফায়দা তুলতে চায়। যদিও সেখানে সেই মোটা বাদাম বিক্রেতা ছেলেটি এসে তাদেরকে রক্ষা করে। তারা যখন বাড়িতে ফিরে যাচ্ছে, সুরিরাম হঠাৎ করে দাঁড়িয়ে গেল। সে দেখতে পেল গ্রামের সেই ভয়ানক কুয়োটার উপরে গাছের মধ্যে অনেকগুলো ফুল ফুটেছে, যেগুলোর ঘ্রাণ তাকে বিমোহিত করছে। সে ফুলগুলো আনতে চাইছিল। মাইমুন তো সেখানে যেতে তাকে মানা করছিল, কিন্তু সুরিরাম কিছু শোনে না। সুরিরাম ফুল ছিঁড়তে গেল, কিন্তু সেখানে সে ভয়ঙ্কর কিছু একটা দেখতে পায়, আর একটা চিৎকারের আওয়াজ। তারপর কি হয় আর দেখানো হয় না আমাদের। এদিকে বৃষ্টি এসে পড়েছে, তাই গ্রামে মুভি দেখার আয়োজন বন্ধ। আর এদিকে আমরা দেখতে পাচ্ছিলাম মাইমুন ভয়ে একা একা পালিয়ে যাচ্ছিল। তখনই তার সাথে রুহায়া মানে সুরিরামের মায়ের দেখা হয়। সে তো তাকে জিজ্ঞেস করে সুরিরাম কোথায়, কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম মাইমুন কিছুই বলছিল না। সে খুবই ভয় পেয়ে যায় আর সেখান থেকে দৌড়ে বাড়িতে চলে আসে। রুহায়া কিছুই বুঝতে পারছিল না যে কি হলো ব্যাপারটা। সে তো মাইমুনের বাড়িতে চলে যায়। মাইমুন দরজা বন্ধ করে চিৎকার করছিল। সে তো দরজা ধাক্কাচ্ছিল, কিন্তু মাইমুন খুলছিল না। তখন সেখানে মাইমুনের মা তিজা আসে, আর দরজাটা খোলার পর আমরা দেখতে পারছিলাম মাইমুন রুহায়ার উপর অনেক ক্ষেপে গিয়েছিল। এটা হওয়ার পর তো রুহায়া আরো বেশি অবাক হয়ে যায়। তখন তিজা বলে, আপনি যান, আপনার মেয়েকে উৎসবে গিয়ে খুঁজুন, সেখানেই পাবেন। এদিকে বৃষ্টিও কমেছে, আবারও মুভি দেখার আসর বসেছে। সেখানে গিয়ে রুহায়া তার হাজব্যান্ড সুফিয়ানকে সুরিরামকে পাওয়া যাচ্ছে না এটা বলে। আর সুরিরাম মাইমুনার সাথে ছিল, কিন্তু সেও এখন কিছু বলছে না। এগুলা বলার পর সেখানে সবাই তো খুব চিন্তিত হয়ে যায়, আর সুরিরামকে খুঁজতে শুরু করে। গ্রামটা পুরো উলট পালট করে ফেলে খুঁজতে খুঁজতে, কিন্তু পায় না।
আমরা দেখতে পারছিলাম গ্রামের লোকজনকে মানিসা নামের একটা মহিলাটি অন্য কিছু বোঝাচ্ছিল। সে বলছিল সুরিরামকে হয়তো কুয়ার শয়তানের কাছে বলি দেওয়া হয়েছে। এটা হয়তো রুহায়া নিজেই করেছে, কারণ সে একজন অকেজো মা। তার মেয়েকে সে একটা প্রতিবন্ধীকে দেখাশোনা করতে দিয়েছে। রুহায়া সেখানে গিয়ে এমন কথা শুনতে পেয়ে অনেক রেগে যায়। তাদের মধ্যে তখন অনেক কথা কাটাকাটি হয়। হঠাৎ করে রুহায়া সেখানে নদীর তীরে দেখতে পায় সেখানে দাঁড়িয়ে আছে সুরিরাম, কিন্তু সেখানে যাওয়ার পর সে আর তাকে খুঁজে পায় না। অনেক খোঁজা হয়, কোনোভাবেই পাওয়া যায় না। এদিকে আমরা দেখতে পারি গ্রামের ভেতরে গাড়ি ঢুকছে। ভেতরে একটা মহিলা, নাম হলো কামিলা। হঠাৎ করে তার চোখ পড়লো ছোট্ট একটা মেয়ের দিকে, যে জঙ্গলের দিকেই যাচ্ছিল। সে তো গাড়ি থামিয়ে মেয়েটির পেছন পেছন যেতে শুরু করে। মেয়েটি তো হাঁটতে হাঁটতে চলে যায় একটি ভয়ঙ্কর গুহার ভেতরে। সে যখন গুহার ভেতরে প্রবেশ করলো, দেখতে পেল মেয়েটি বসে রয়েছে। সামনে যেতেই সেটা তার দিকে ফিরতেই সে তো খুবই ভয় পেয়ে যায়। কি ভয়ঙ্কর চেহারা তার। তখনই সেখানে গ্রাম প্রধানের ছেলে জাকির হাজির হয়। আপনি কে? এখানে কি করছেন? মহিলাটি জবাব দেয়, আমি একজন পুলিশ। এখানে একটা মেয়ে হারানো গিয়েছে, সেই তদন্তেই আমি এখানে এসেছি। জাকির বলে, আপনি নিশ্চয়ই সুরিরামের বিষয়ে এসেছেন। তাকে আসলেই পাওয়া যাচ্ছে না। এদিকে সুরিরামকে নিয়ে গ্রাম প্রধান হাজি মুলক আলোচনা সভার আয়োজন করেছে। তাদের মেয়েটিকে ভালো করে খোঁজা প্রয়োজন। সেখানে মানিসা নামের মহিলাটি বলছিল তার বাপ মা নিজেই নিজের মেয়ের খোঁজ রাখতে পারে না, আমরা কিভাবে তাকে খুঁজবো। সুফিয়ান তো এই কথা শুনে অনেক রেগে যায়, কথা শুনিয়ে দেয় মানিসাকে। কিন্তু মানিসার হাজব্যান্ড জাবেদ তাতে রেগে যায়। আর তখনই সেখানে দুজনের মধ্যে হাতাহাতি শুরু হতে থাকে। সেখানে তখন ইন্সপেক্টর কামিলা উপস্থিত হন। গ্রামবাসীরা তখন সম্পূর্ণ তাকে সাহায্য করবে সুরিরামকে খুঁজে বের করার বিষয়ে এই কথা জানায়। এদিকে আমরা দেখতে পারছিলাম মাইমনকে, সে অনেক কষ্টে রয়েছে, কারণ সে তো খুবই ভালোবাসত সুরিরামকে। হঠাৎ করেই তার সামনে তখন সুরিরাম চলে আসে। সে তো খুবই খুশি হয়, কিন্তু এটা কি আসলেই সুরিরাম ছিল? সেদিন আমরা দেখতে পারি গ্রামের মহিলারা গোসল করছিল। সেখানে তাদের মধ্যে এক মহিলা বলছিল সে আগের দিন রাতে সুরিরামকে দেখতে পেয়েছিল, যে কিনা তাদের ঘরের নিচেই বসে খেলছিল। তার চেহারা ছিল খুবই ভয়ঙ্কর। আর এইসব শুনতে পেয়ে তো বাকি মহিলারাও ভয় পেয়ে যায় আর সেখান থেকে চলে যায়। এদিকে পুলিশ কামিলা সুরিরামের বাড়িতে গিয়েছে ইনভেস্টিগেশন করার জন্য, কিন্তু হঠাৎ করেই তার চোখের সামনে ভেসে উঠল সুরিরামের ভয়ঙ্কর রূপ। আবার সেটা গায়েব। কি হলো বিষয়টা সে বুঝতে পারে না। সেখানে রুহায়া তাকে জানায় সুরিরাম শেষ পর্যন্ত মাইমুনার সাথেই ছিল। তার মনে হচ্ছে মাইমুনি কিছু একটা করেছে, এজন্যই তো সে কারো সাথে মিশতে চাইছে না, কিছু বলছেও না। আমরা দেখতে পারছিলাম রাতে রাবার গাছ থেকে রাবার সংগ্রহ করার জন্য রুহায়া বাগানে গিয়েছে। হঠাৎ করেই পেছন থেকে একটা শব্দ। পেছনে চেয়ে সে দেখতে পারে সুরিরাম দাঁড়িয়ে আছে। সে তো খুবই খুশি হয়ে যায়। সে তো সামনে ধরতে এগিয়ে যাচ্ছে। তখনই সেটা তার দিকে ফিরে, আর তার মুখ ছিল খুবই ভয়ঙ্কর। রুহায়া তো অনেক ভয় পেয়ে যায়, সেখান থেকে পালাতে যাচ্ছে। ঠিক তখনই আমরা দেখতে পারি তার হাজব্যান্ড সুফিয়ান তাকে এসে ধরে ফেললো। তার ওয়াইফের সাথে ঘনিষ্ঠ হতে চেষ্টা করছে, কিন্তু এই মেয়ে হারানোর মুহূর্তে কিভাবে এটা সম্ভব? তখনই রুহায়া পেছনে চেয়ে দেখতে পারে এটা তার স্বামী নয়, এটা ছিল ভয়ঙ্কর সেই শয়তান যেটা কূপের মধ্যে থাকে, যা দেখে তৎক্ষণাৎ সে সেখান থেকে পালায়। সে তো খুবই ভয় পাচ্ছিল। তখন তার আসল হাজব্যান্ডের সাথে সেখানে দেখা হয় তার, কিন্তু সে বুঝতেই পারছিল না কোনটা আসল কোনটা নকল। এই পরিস্থিতিতে পড়ে যায়। এর পরের দিন সকালে জাকের পুলিশ কামিলাকে মাইমুনের সাথে দেখা করতে নিয়ে যায়, কিন্তু তাদেরকে দেখতে পেয়েই মাইমুন সেখান থেকে দূরে চলে যায় পালিয়ে। জাকির সেখানে পুলিশকে বলে এই মেয়েটি ছোটবেলা থেকেই প্রতিবন্ধী, তবে সে খুব সুন্দর ছবি আঁকে। কামিলা তো ডিরেক্ট এবার চলে যায় মাইমুনের বাড়িতে। ভেতরে ঢুকে দেখতে পেল ঘরটা ফাঁকা। মাইমুন অনেকগুলো ছবি এঁকে রেখেছে। সেখানে দেখে মনে হচ্ছিল চাদরের নিচে যেন কেউ বসে আছে। সে যখনই চাদরটা সরালো সে তো খুবই ভয় পেয়ে গেল। সেখানে ভয়ঙ্কর চেহারার সুরিরাম ছিল। তখনই মাইমুন এসে কামিলাকে মারতে চেষ্টা করে। সেখানে মাইমুনের মা তেজা এসে তখন তাকে আটকায়। তেজা তখন কামিলাকে বলছিল সবাই মনে করে মাইমুন সুরিরামের কিছু করেছে, কিন্তু সে তো অনেক ভালোবাসতো তাকে। আসলে রুহায়ার বিয়ের কিছুদিন পরেই সুরিরাম হয়েছিল। গ্রামের সবাই তো জানে রুহায়া বিয়ের আগেই গর্ভবতী ছিলেন। কামিলা তখন জিজ্ঞেস করলো তাহলে তার বাবা কে? তেজা বলে তার বাবা হতে পারে সেই কুয়ার ভয়ঙ্কর শয়তানটা। আমি যখন তার বাচ্চা প্রসব করার চেষ্টা করছিলাম তখন সেই শয়তানকে পাশে দেখতে পেয়েছিলাম, যেটি তখনই সুরিরামকে নিয়ে যেতে এসেছিল। এটা একটা ভয়ঙ্কর কুয়া যেখানে সে থাকে। এই বিষয় শোনার পর অবাক হয় কামিলা।
জাকির আর কামিলা সেখান থেকে যখন আসছিল, জাকির তাকে জিজ্ঞেস করলো, আপনি কি নিয়ে তো ভাবছেন? কামিলা বলে, তিজা বলেছে রুহায়ার মেয়ে সুরিরামকে সেই কুয়োর শয়তানটা নিয়ে যেতে চাইছিল। ছোটবেলা থেকেই নাকি এটা হয়ে আসছে। এটা কি সত্যি? জাকির বলে ওঠে, আরে না, সে তো নিজেও একজন ওঝা, তাই এসব বলছে, আমি এসব বিশ্বাস করি না। তখনই তাদের সামনে চলে আসে সুরিরামের ভয়ঙ্কর অবয়বটা। গাড়ি তো কোনোভাবে তারা থামায়, তবে মনে হয় গাড়িতে সমস্যা হয়েছে। সেটা চেক করে জাকির যখন কামিলার দিকে চাইলো, দেখতে পেল তার পাশে বসেছিল ভয়ঙ্কর একটা শয়তান। কিন্তু সে গাড়ির ভেতরে গিয়ে কিছুই দেখতে পারে না। কামিলাকে গাড়ি থেকে বের করলো সে, কিন্তু কামিলা আবারও দেখতে পারে সুরিরামের অবয়বটা জঙ্গলের ভেতরে ঢুকছে। সে তো পেছন পেছন যায়। সেখানে ছিল একটা গুহা। ভেতরে গিয়ে সে দেখতে শুরু করে, কিন্তু সেখানে তখনই ভয়ঙ্কর শয়তান এসে তাকে ভয় দেখাচ্ছিল। এদিকে রাস্তায় তো খুঁজছে জাকির কামিলাকে। হঠাৎ করে সে দেখতে পেল কামিলা গাড়ির ভেতরেই বসে আছে। সে তো গাড়ির ভেতরে গিয়ে কামিলাকে স্পর্শ করতে যাবে, তখনই সেটা তার দিকে চেয়ে ওঠে। যেটি কামিলা ছিল না, ছিল একটা ভয়ঙ্কর কিছু। সে তো ভয় পেয়ে কোনো রকমে গাড়ি থেকে নেমে আসে। তার সাথে তখন ধাক্কা লাগে আসল কামিলার। মানে এখানে তাদেরকে শয়তান ভালোই ভয় পাওয়াচ্ছিল। তারা কোনো রকমে সেখান থেকে চলে আসে। এদিকে আমরা দেখতে পারি মাইমনের মন খারাপ। তখন সে সুরিরামের কণ্ঠ শুনতে পেল। জানালা দিয়ে দেখতে পারে বাহিরে দাঁড়িয়ে আছে সুরিরাম। তখন সে তো বাহিরে গিয়ে পেছন পেছন যেতে শুরু করে সুরিরামের। এদিকে আমরা মানিসাকে দেখতে পারি। সে পানি খাওয়ার পর তার ভেতর থেকে বের হয়ে আসছিল একগুচ্ছ চুল। এটা কেন হলো? হঠাৎ করে নিচে একটা শব্দ হলো। সেখানে চাইতেই সেই ভয়ঙ্কর শয়তানটা তার উপরে হামলে পড়ে। সে তো দৌড়ে জঙ্গলের দিকে ছুটতে থাকে। সেখানে গিয়ে সে মাইমনকে দেখতে পারে, যে কিনা সুরিরামকে খুঁজছিল। মাইমন তো কান্নাকাটি করছিল। তখনই আমরা দেখতে পারি সেখানে সুফিয়ান এসেছে। তখন মাইমন কান্না করতে করতে কিছু একটা বলতে চেষ্টা করছিল সুফিয়ানকে। সুফিয়ানকে সে নিয়ে যায় কুয়ার সামনে আর বোঝাতে চেষ্টা করে কুয়োর ভেতরেই রয়েছে সুরিরাম। তখন পূর্ণিমার চাঁদটাও যেন কুয়োর ভেতরে পড়ে কুয়োটা আলোকিত করে দেয়। পানির অতলে ভেসে ওঠে সুরিরামের দেহ। তখনই সুফিয়ান কুয়োতে ঝাঁপ দেয়, তার মেয়ের দেহ খুঁজতে থাকে। দেহ কুয়ো থেকে তুলতে তুলতে সকাল হয়ে যায়। বাবা তুলে এনেছে মেয়ের মরা দেহ। কান্নায় ভেঙে পড়ে সে। এই অবস্থা দেখে গ্রামের সবাই কাঁদতে থাকে। কিভাবে সে মারা গেল? এখন পুলিশ তো বলছিল তাকে ময়নাতদন্ত করতে হবে, কিন্তু সুফিয়ান সেটাতে একদমই রাজি হচ্ছিল না। কেননা তার কথা ছিল মেয়ে তো শেষই হয়ে গিয়েছে, তাকে আর কত কষ্ট দেওয়া হবে। সে অনেক কষ্ট পেয়েই শেষ হয়েছে, কিন্তু এটা তো নিয়ম, করতেই হবে। আইনি প্রক্রিয়া শেষে তাকে শেষ গোসল দেওয়া হয়। সবাই কাঁদছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম এক অদ্ভুত বিষয়। যেখানটায় সুরিরামকে শেষ গোসল দেওয়া হচ্ছিল তার নিচে বসেছিল মাইমন। সুরিরামের শেষ গোসলের পানি তার শরীরে এসে পড়ছিল। এতে বুঝতে পারছিলাম সে কতটা ভালোবাসতো সুরিরামকে। জানাজা শেষে দাহ করা হয়। কবরের পাশে বসে রয়েছে রুহায়া। তার মেয়ে চলে গিয়েছে, এটা এখনো সে মেনে নিতে পারে না। কিন্তু হঠাৎ সে দেখতে পারে কবরের ভেতর থেকে পানি উঠছিল। সে বুঝতেই পারছিল না এমনটা কেন হচ্ছে। সে কোনোভাবেই পানি বন্ধ করতে পারছিল না। সেখানে তখন মাইমুনকে দেখে তো সে আরো রেগে যায়। বলছিল, তুই আমার মেয়েকে মেরেছিস, তোকে যেন আমার মেয়ের কবরের সামনে কোনোদিন না দেখি। তখন সুফিয়ান মাইমুনকে চোখের ইশারা দিয়ে সেখান থেকে চলে যেতে বলে, কিন্তু সে যায় না। রাত হয়ে যায়, কবরের পাশে এসে বসে আছে। তখন আমরা দেখতে পারি সুরিরাম মেয়েটার আত্মা সেখানে মাইমুনকে জড়িয়ে ধরে। মাইমুন তো কাঁদছিল। এর পরের দিন আমরা দেখতে পারি জাবেদ আর সুফিয়ান তাদের কথা কাটাকাটি শুরু হয়। জাবেদ বলতে থাকে, পুরো গ্রাম জানে তুমি মাইমন প্রতিবন্ধী মেয়েটার সাথে রাত কাটাও। তোমাদের মধ্যে ভিন্ন কিছু রয়েছে। আর সুরিরাম তো তোমার সন্তান ছিল না, এটাও সবাই জানে। তাই হয়তো তোমরা দুজন মিলে শয়তানের কাছে তাকে বলি দিয়েছ। এটা বলার কারণে তাদের মধ্যে মারামারি হয়ে যায়। তখন গ্রামের লোকজন সহ গ্রাম প্রধান এসে তাদেরকে ঠান্ডা করে। ঘরে যখন রুহায়া বসেছিল তখন সে জানালা দিয়ে দেখতে পারে বাহিরে সুরিরাম দাঁড়িয়ে আছে। সে বাহিরে বের হয়, কিন্তু সুরিরামকে আর পায় না। ঘরে ফিরে এসে দেখতে পায় সুরিরাম বসে রয়েছে। সে তো মা, সে ভুলেই যায় তার মেয়ে মারা গিয়েছে। তার মেয়েকে ভাত খাওয়ানোর জন্য সে ভাত বেড়ে আনে। ঠিক তখনই তার সামনে তার মেয়েটা ভয়ঙ্কর রূপে চলে এলে তার হাত থেকে থালাটা পড়ে গিয়ে ভেঙে যায়। আর সেই ভাঙা কাঁচ দিয়ে সুরিরামের আত্মা তার মাথায় নিজেই নিজে আঘাত করছিল। কি ভয়াবহ দৃশ্য! রুহায়া তো চিৎকার করছিল। সুফিয়ান উঠে আসে, ততক্ষণে সেটাও গায়েব। সে তার বউকে বোঝাতে চেষ্টা করে আমাদের মেয়ে আর বেঁচে নেই, এটা অন্য কিছু ছিল, মানতেই হবে। এর পরের দিন আমরা দেখতে পারি গ্রাম প্রধানের আলোচনা সভায় পুলিশ কামিলা বলছিল ময়নাতদন্তের পরে রিপোর্ট এসেছে
সুরিরামকে মেরে ফেলা হয়েছিল। তার হাতে পায়ে দড়ি বাঁধার দাগ রয়েছে। হাজী মুলক বলছিল, আমাদের গ্রামেই রয়েছে সেই মানুষটা যে এই পাপ করেছে, তাকে যেভাবেই হোক দ্রুত শাস্তি দিতে হবে। সেখানে মানিসা মহিলাটি উঠে বলল, একটা গোপন বিষয় সে বলতে চায়। সে নিজেই নাকি এই ঘটনাটা ঘটতে দেখেছে। সেদিন রাতে সে তার হাজব্যান্ডের সাথে যাচ্ছিল রাস্তা দিয়ে। তখন সে দেখতে পেয়েছিল সুরিরাম আর মাইমন কোথাও যাচ্ছে। তারা তখন পেছনে পেছনে যায়। সেখানে গিয়ে দেখতে পারে সুরিরাম সেই কুয়োর পাশে ফুল আনতে যাওয়ার পর সেখানে একটা পাথর দিয়ে সুরিরামকে আঘাত করে মেরে ফেলেছিল মাইমন, আর তার হাত পা বেঁধে সেই কুয়াতে ফেলে দিয়েছিল। এখন এটা শোনার পর তো অনেক আলোচনা হয়, কেননা তারা প্রমাণ খুঁজে পেয়েছে যে মাইমন এমনটা করেছে। তখন আমরা দেখতে পারি সবাই মিলে মাইমনের বাড়িতে গিয়েছে তাকে বন্দি করার জন্য। তাদের কথা হচ্ছে এই মেয়েকে তারা গ্রামে রাখবে না। কিন্তু কথা হচ্ছে এখানে আসলেই কি মাইমন অপরাধী, নাকি অন্য কেউ তাকে অপরাধী প্রমাণ করার চেষ্টা করছে, নাকি এর ভেতরে লুকিয়ে আছে আরো ভয়ঙ্কর কিছু? আপনাদের কোনটা মনে হচ্ছে তা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে লিখে দিতে পারেন। সুরিরামের মৃত্যুর অপরাধী ভেবে মাইমনকে সবাই যখন এখান থেকে নিয়ে যেতে এসেছে, মাইমনকে ঘর থেকে বের করা হলে তখনই সেখানে তার মা তিজা আসে আর সবাইকে বলে সে থাকতে তার মেয়েকে কোথাও নিয়ে যেতে পারবে না কেউ, সে আটকাবে, তার লাশের উপর দিয়ে তার মেয়েকে নিয়ে যেতে হবে। তখন আমরা দেখতে পারি সবাই মিলে তিজাকে মেরে সেখান থেকে মাইমনকে নিয়ে যায়। সে তো দৌড়ে গিয়ে দেখতে পারে মাইমনকে একটা খাঁচার সামনে রাখা হয়েছে, মানে এই খাঁচার ভেতরেই তাকে ভরা হবে। সে তখন গ্রাম প্রধানের পায়ে পড়ে আর বলতে থাকে তার মেয়েকে এমনটা না করতে, ছেড়ে দিতে, মেয়েটা প্রতিবন্ধী। গ্রাম প্রধান বলছিল তোমার মেয়ে সন্দেহভাজন, অনেকেই বলেছে তোমার মেয়েকে দেখেছে সুরিরামকে শেষ করতে। তখন আমরা দেখতে পারি সে হাসতে শুরু করে, বলে আমার মেয়ে নিজেকেই সামলাতে পারে না, আবার অন্য কাউকে কিভাবে কি করবে। যাই হোক, এটা যে ফাঁসানো হচ্ছে তা আপনারাও বুঝতে পারছেন। ঠিক আছে, সমস্যা নেই, আমার মেয়েকে আমি খাঁচার ভেতরে বন্দি করব, আপনারা কেউ জোর করবেন না। তখন আমরা দেখতে পারি সে নিজে তার মেয়েকে খাঁচার মধ্যে বন্দি করে দেয়। রাত হয়েছে, একা একা শুয়েছিল সেই খাঁচার ভেতরে মাইমন। তখন তার মা তার জন্য খাবার নিয়ে আসে, বলতে থাকে পৃথিবীর মানুষগুলো খুবই খারাপ, তুই বাইরে যদি থাকিস তাহলে তোর আরো ক্ষতি করে দেবে তারা, এখন খেয়ে নে, কান্নাকাটি করিস না। আমরা দেখতে পারছিলাম সেখানে মাইমন সুরিরামের আত্মাকে দেখতে পারছিল। এদিকে আমরা দেখতে পারি পুলিশ কামিলা বলছিল তার মনে হয় মাইমন কিছুই করেনি, কারণ সে একজন প্রতিবন্ধী। আর তারা মাইমনের আঁকা ছবিগুলোতে দেখতে পেয়েছে মাইমনকে ছোট থেকেই মানুষরা অনেক জ্বালাতন করছে, সে কিছু বলতে পারে না, তাই এটার ফায়দা নিয়েছে অনেকেই, তাকে শারীরিক নির্যাতন করেছে। এদিকে হঠাৎ করে রোহায়া বাহির থেকে তার মেয়ের আওয়াজ শুনতে পায়। দরজা খুলে দেখতে পারে হেঁটে হেঁটে সামনের দিকে এগোচ্ছে তার মেয়ের আত্মা। সে তো পেছন পেছন যেতে শুরু করে। তাকে তখন দেখতে পারে মসজিদের হুজুর। হুজুর বলছিল সামনের দিকে না যাওয়ার জন্য, কিন্তু সে তো শোনে না। হুজুর তখন দৌড়ে গিয়ে সুফিয়ানকে জাগায়। রোহায়া তো চলে গেল তার মেয়ের পেছনে পেছনে সেই কুয়ার সামনে। তখনই তার মেয়ের ভয়ঙ্কর রূপ নিয়ে তার ভেতরে সেটা ঢুকে পড়ে, আর আমরা দেখতে পাচ্ছিলাম তার দেহটা সম্পূর্ণ ভেসে উঠছিল আর কুয়ার ভেতরে চলে যাচ্ছিল। তখন সেখানে হুজুর আর সুফিয়ান মিলে তাকে সেখান থেকে নামায় শান্ত করার চেষ্টা করে। এদিকে আমরা দেখতে পাচ্ছিলাম জাবেদের স্ত্রী মানিসা হঠাৎ করে কিছু যেন তার ভেতরে প্রসেস করেছে। তাকে হুজুর ভালো করার চেষ্টা করছে, কিন্তু কোনোভাবেই সামলাতে পারছিল না তাকে। তখনই আমরা দেখতে পারি তার সামনে সুরিরামের ভয়ঙ্কর আত্মা এসেছে, আর তখনই সে একটা ছুরি নিয়ে তার নিজের জিহ্বাটা কেটে ফেলে। এটা কেন হয়েছে বন্ধুরা, বুঝেছেন? আসলে এটা হয়েছিল সে মিথ্যা কথা বলার কারণে। সে তো বলেছিল সুরিরামের মৃত্যুর কারণ হচ্ছে মাইমন, যেটা সত্যি ছিল না। সে মাইমনকে ফাঁসাতে চাইছিল, আর এজন্যই সুরিরাম তাকে এই শাস্তি দিয়েছে। এদিকে আমরা দেখতে পারি মাইমনের কাছে গিয়েছে গ্রামের বাদাম বিক্রেতা সেই মোটা ছেলেটা। সে তো অনেক পছন্দ করে মাইমনকে, আর খাঁচাটা সে খুলে দেয়, মাইমনকে মুক্ত করে দেয়। মাইমন যখন জাবেদের বাড়ির সামনে দিয়ে যাচ্ছিল তখন জাবেদ তাকে দেখে ফেলে আর তাকে ঘরে নিয়ে যায়, তার সাথে অপকর্ম করতে চায়। মাইমন তো কিছু করতে পারছিল না, শব্দও করতে পারছিল না। ধস্তাধস্তির শব্দ শুনতে পেয়ে জাবেদের বউ মানিসা এসে এটা দেখতে পারে। তখন সে বুঝতে পারে সে মাইমনকে ভুল বুঝতো। আসলে তার হাজব্যান্ডের সাথে গ্রামের অনেকের চরিত্র খারাপ, সবাই মাইমনকে ব্যবহার করেছে এভাবেই। তখন সে নিজে গিয়ে একটা ছুরি নিয়ে সেখানেই তার হাজব্যান্ডকে শেষ করে দেয়।
আর মাইমুনের কাছে ক্ষমা চায়। সে অনুতপ্ত। এর পরের দিন আমরা দেখতে পারি গ্রামের সবাইকে জাবেতের বাড়িতে। তার স্ত্রী নিজেই বলেছে সে তার স্বামীকে শেষ করেছে, কিন্তু সেখানে জাকির আর হাজি মুলক বলছিল এটা নিশ্চয়ই মাইমুনের কাজ হবে, কেননা সে তো খাঁচা থেকে বের হয়ে গিয়েছে। পুলিশ কামিলা তখন বিষয়টাকে মানে না। সে বলছিল মাইমুন আর কোনোভাবেই সম্ভব না একার পক্ষে তাদের বাড়িতে ঢুকে জাবেদকে শেষ করা। এবার আমরা দেখতে পারছিলাম মাইমুনকে সবাই খুঁজতে থাকে। সে পালাতে চেষ্টা করলেও পারে না। তাকে আবারও ধরে এনে খাঁচায় বন্দি করে দেওয়া হয়। সেখানে মহিলাগুলো বলতে থাকে, তুই এই গ্রামের পুরুষগুলোকে নষ্ট করেছিস, আর তোরা তো ওঝা, তোরা মানুষকে মেরে শয়তানের কাছে বলি দিস। এইসব বলার কারণে রেগে যায় মাইমুনের মা তেজা। বলতে শুরু করে, চুপ কর, নয়তো তোর উপরে কালো জাদু করবো এবার। তখন আমরা দেখতে পাচ্ছিলাম সবাই ঢিল মারতে শুরু করে তাদেরকে। এই অবস্থায় সেখানে গ্রাম প্রধান আর তার ছেলে জাকির সেখানে এসে সবকিছু সামাল দেয়। সেখানে যখন রুহায়া আসে তখন আমরা দেখতে পারি মাইমুন তার দিকে হাত বাড়ায় আর বলতে থাকে সুরিরাম। অনেক কষ্ট করে সে শুধু এটাই বোঝাতে চেষ্টা করছিল যে রুহায়া এসব কিছুর পেছনে রয়েছে। রুহায়া তো অনেক ক্ষেপে যায়, তাকে মারতে চাইছিল। তখন সে তার মেয়েকেও সেখানে দেখতে পারছিল আর ভয়ে দৌড়ে তার ঘরের মধ্যে এসে দরজা বন্ধ করে দেয়। সবাই তো তার পেছন পেছন বাড়ি যায়। সুফিয়ান তো ঘরের দরজা ভেঙে ঢুকে দেখতে পারে রুহায়া অদ্ভুত অঙ্গভঙ্গি করছিল। সেখানে তাকে জিজ্ঞেস করা হয়, তুমি যদি আমাদের মেয়েকে কিছু না করে থাকো তাহলে এভাবে প্রতিক্রিয়া কেন দেখাচ্ছ? কিন্তু তখনও সে সব জায়গাতেই তার মেয়েকে দেখতে পারছিল। আমরা দেখতে পারি তখনই সে বাহিরে আসে, সবার উদ্দেশ্যে বলে, আপনারা সত্যিটা জানতে চান তো, তাই না? তাহলে শুনুন, আমি আমার মেয়েকে শেষ করে দিয়েছি। সে তখন বলতে থাকে সেদিনের ঘটনা। সেদিন সে কূপ থেকে পানি আনতে গিয়েছিল। তখন পানির বালতিটা কোনোভাবেই কূপ থেকে বের হয়ে আসছিল না, অনেক ভারী। তখন সে ভেতরে চেয়ে দেখতে পেরেছিল সেই ভয়ঙ্কর শয়তানকে। সে তো খুবই ভয় পেয়ে যায়। তখনই তার সামনে ভয়ঙ্কর রূপে সুরিরামের অবয়ব চলে আসে। সে ভাবে এটা তো শয়তান। সে একটা পাথর দিয়ে সুরিরামের মাথায় আঘাত করে, আর কিছু বোঝার আগেই তার মেয়ে সেখানে শেষ হয়ে যায়। আসলে সেটা তার মেয়ে ছিল। আর যে জিনিসটা দেখে ফেলেছিল মাইমুন, রুহায়া যখন তার কাছে সাহায্য চাইতে গিয়েছিল, মাইমুন তখন ভয়ে সেখান থেকে চলে গিয়েছিল। রুহায়া যখন আবারও কূপের কাছে ফিরে আসে, কিন্তু সেখানে তার মেয়েটি ছিল না। তার ভাষ্যমতে তার মেয়ের লাশকে সেই ভয়ঙ্কর শয়তানটা কূপে নিয়ে গিয়েছিল। এবার এই ঘটনা শোনার পর আমরা দেখতে পাচ্ছিলাম সুফিয়ান তাকে অনেক মারতে শুরু করে। বলতে থাকে, তুই এটা কিভাবে করলি? আমাদের একমাত্র সন্তান। পুলিশ তখন তাকে গ্রেফতার করে জেলে ভরে দেয়। সারা গ্রাম থেকে শহরে এই বিষয়ের উপর আলাপ আলোচনা হতে শুরু করে। কিন্তু পুলিশের ইন্সপেক্টর কামিলা সেদিন লক্ষ্য করে জেলের মধ্যে জাকির রুহায়ার সাথে দেখা করতে এসেছে। তার এখানে কি কাজ? কামিলার একটু ডাউট হয়। এদিকে আমরা দেখতে পারি গ্রাম প্রধানের ছেলে জাকির এবার ভোটে দাঁড়াবে, তাই সে বক্তব্য দিচ্ছিল সবার উদ্দেশ্যে। সবাই খুশি। রাতে যখন সে ঘুমাচ্ছিল তখনই আমরা দেখতে পারছিলাম সুরিরামের আত্মা উপর থেকে তার বুকে এসে পড়ে। আর তখনই সেই কুয়োর ভয়ঙ্কর শয়তানটা তাকে টেনে নিয়ে যেতে চাচ্ছিল। তার বাবা গ্রাম প্রধান তো টের পেয়ে যায়। তখন হুজুর আসে আর অনেক কষ্টে তারা সেই শয়তানকে তার উপর থেকে সরায়। এদিকে আমরা দেখতে পারি কামিলা রুহায়াকে অনেকগুলো প্রশ্ন করছে। বলছে, কেন আপনার সাথে জাকির দেখা করতে এসেছিল? সত্যি করে বলেন। আমি যেটা আন্দাজ করতে পারছি তা হলো আপনারা প্রেমিক প্রেমিকা ছিলেন। এই কথা শোনার পরে মানছিল না রুহায়া। অনেক কিছু বলার পর সে বাধ্য হয় বলতে। সে স্বীকার করে, বলে, আমি আমার মেয়েকে মারিনি, মেরেছে জাকির। সে তখন পুরো ঘটনাটা খোলাসা করতে শুরু করে। ঘটনা আরো 10 বছর আগের। জাকিরের সাথে তখন তার সম্পর্ক অনেক। সম্পর্কের কারণে গর্ভে সন্তান এসেছিল তাদের, কিন্তু এই সন্তানের দায়ভার বা রুহায়াকে বিয়ে করতে চাইছিল না জাকির, কেননা সে বাহিরে পড়ালেখা করবে, তার উজ্জ্বল ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে এখন বিয়ে করলে। এটা বলে তাকে ফেলেই সেদিন সে চলে গিয়েছিল। অন্যদিকে এই সব কিছুই জানতো তার বাবা গ্রাম প্রধান হাজি মুলক। তিনি তখন সেখানে এসে বলে এই বিষয়টা যেন কেউ না জানে। তিনি তার কাছে তার বাড়িতে কর্মরত থাকা সুফিয়ানের সাথে রুহায়ার বিয়ে করিয়ে দেয়। সুফিয়ানও জানতো এই বাচ্চা তার নয়, কিন্তু সে খুব ভালোবাসতো সুরিরামকে। কিন্তু অনেক বছর পর গ্রামে যখন জাকির আবার ফিরে এসেছিল, সেদিন আমি কুয়ো থেকে পানি তুলছিলাম। তখন জাকির আমার কাছাকাছি আসার চেষ্টা করে। সে বলতে থাকে সে এখনো আমাকে ভালোবাসে। আমি বুঝতে পারি না কি হচ্ছে। আমি তাকে আমার কাছে ঘেঁষার থামাবার তো চেষ্টা করি, কিন্তু পারছিলাম না। আর তখনই সেখানে এসে পড়ে সুরিরাম। আর বিষয়টা তখন আমি বোঝার আগেই জাকির সুরিরামকে শেষ করে দেয়, লোক জানাজানির ভয়ে। তারপর সে জানতে পারে এটা আমাদেরই বাচ্চা
বাচ্চা ছিল, কিন্তু সে এটাতে কোনো অনুতপ্ত বোধ করে না, বরঞ্চ আমাকে অনেক শাসায়, বলে এগুলো যেন কেউ জানতে না পারে, তারা ক্ষমতাধর। আমি কিছুই করতে পারছিলাম না। আমাকে ভয় দেখিয়ে লাশটাকে কুয়াতে ফেলতে বাধ্য করা হয়। সেই থেকে বুকে তীব্র যন্ত্রণা নিয়ে আছে আমি। তখন কামিলা বলে, দেখো, সত্য কোনো দিন চাপা থাকে না, চলো সবকিছু বলতে হবে গ্রামবাসীকে। এদিকে আমরা দেখতে পাচ্ছিলাম জাকের তার হাতে একটা তলোয়ার নিয়ে মাইমুনের পেছন নিয়েছিল, কারণ সে বুঝতে পেরেছিল মাইমুনা আর তার মা তার উপর শয়তান লেলিয়ে দিয়েছে, তাকে মারার চেষ্টা করছিল। তখন তো সে মাইমুনকে আঘাত করতে চেষ্টা করছিল। এটা দেখে ফেলে সেই মোটা ছেলেটা, যাকে এর থেকে লুকিয়ে গিয়েছে মাইমুন। সেই মোটা ছেলেটা সুফিয়ানকে গিয়ে বলে মাইমুন অনেক বিপদে আছে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছিলাম রুহায়াকে নিয়ে পুলিশ গ্রামে ঢুকছিল। সেই মোটা ছেলেটা গ্রাম প্রধানকে আর বাকিদেরকেও এই বিষয়টা বলে যে জাকির মাইমুনকে মারতে চেষ্টা করছে। এদিকে জাকির মাইমুনাকে খুঁজতে খুঁজতে কুয়োর পাশে গিয়ে দেখতে পারে সেখানে বসে রয়েছে মাইমুন, কিন্তু সে যখন মাইমুনকে মারতে যাবে তখনই সেটা তার দিকে ভয়ানক নজরে চায়। মানে মাইমুনের ভেতরে ছিল তখন ভয়ঙ্কর শয়তানটা, সেটা আবার উধাও হয়ে যায় সেখান থেকে। জাকির তখন সেখানে আসল মাইমুনকে পেয়ে মারতে শুরু করে, কিন্তু সুফিয়ান তাকে আটকায়। তবে সুফিয়ান তার সাথে পারছিল না। সেখানে তখন গ্রামবাসী সহ তার বাবাও চলে আসে। তার বাবা এসব থামাতে বলে, কিন্তু সে মানে না। সে মাইমুনকে মেরে ফেলতে চাইছিল। তখনই সেখানে মাইমুন আর মা আসে, আর মাইমুনকে মারতে গিয়ে মাইমুনের মাকে মেরে ফেলে জাকির। এতে তিজা সেখানেই মারা যায়। পাশের গাড়িতে করে মাইমুনকে অন্য জায়গায় নিয়ে যাচ্ছিল জাকির। তখনই পুলিশের গাড়িও আসছিল। জাকির যখন মাইমুনকে নিয়ে যাচ্ছিল, হঠাৎ করেই সামনে সুরিরামের আত্মা এসে পড়লো, আর গাড়িটা অ্যাক্সিডেন্ট করে সেখানে পানিতে পড়ে নিচে চলে যায়। ভেতরে তো তারা দুজন আটকে গেল। তখন আমরা দেখতে পারি সুরিরামের আত্মা এসে মাইমুনকে সেখান থেকে বের করে নিয়ে যাচ্ছিল। সুরিরাম সেখান থেকে তখন উধাও হয়ে যায়। পানির নিচে আমরা রুহায়াকে দেখতে পারি, সে মাইমুনকে উপরে তুলছিল, কিন্তু মাইমুনকে পেছন থেকে জাকির ধরে ফেলে। কিন্তু আমরা সেখানে দেখতে পারি রুহায়াকে দেখে মাইমুনকে ছেড়ে দেয় জাকির। আর তারা যেহেতু প্রেমিক প্রেমিকা, সেখানেই তখন একে অপরকে দেখছিল তারা। আর ওইখান দিয়ে রুহায়া করে কি, পানির নিচে আঘাত করে দেয় জাকিরকে, কিন্তু সে বুঝতে পারে না। সে তো ধীরে ধীরে পানিতে লুটিয়ে পড়ে, আর সেখানেই শেষ হয়ে যায় জাকির। রুহায়া শেষ করে দিয়েছে জাকিরকে। গ্রাম প্রধান মারতে চাইছিল রুহায়াকে, কিন্তু তখন পুলিশ এসে তাকে ধরে ফেলে, নিয়ে যায়। ঘটনার শেষে আমরা দুইটা সিন দেখতে পারি, যেখানে মাইমুন সুরিরামের আত্মার সাথে খেলার সময় তার চোখ ছিল শয়তানের, বোঝাই যাচ্ছিল তার ভেতরে শয়তান থাকে। আর লাস্ট সিনে আমরা দেখতে পারি রুহায়া সেদিন জাকিরের সাথে নিজেই যেচে পড়ে দেখা করতে গিয়েছিল, নিজের ইচ্ছাতেই দেখা করেছিল, আর নিজেই সম্পর্কে যেতে চাইছিল। মানে বন্ধুরা, সেও নির্দোষ নয়, তবে সে আসলেই তার মেয়েকে মারেনি, এটা সত্যি। এই ঘটনার মধ্যে আপনাদের শয়তানের বিষয়টা একটু অন্যরকম মনে হতে পারে। তাহলে শয়তান কোথা থেকে আসলো এখানে? শয়তানের কি ভূমিকা? আসলে মাইমুনের মা তিজা, সে ছিল একজন ওঝা, এটা সত্য ছিল। আর তার বংশের মানুষগুলো ওঝা ছিল, যারা শয়তানকে লালন পালন করত, তাদের কাছে মানুষ বলি দিত। কিন্তু এই ঘটনাতে তারা খারাপ কিছু করেনি, এখানে ভালোই ছিল। শুধু এখানে শয়তান বা জিন বলুন, সেগুলো তাদেরকে সাহায্য করতে চেষ্টা করেছে পুরো ঘটনাতে। আশা করছি বন্ধুরা বুঝতে পেরেছেন ঘটনাটি। আর কেমন লাগলো তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না। অনেকদিন পর ভিডিওটা নিয়ে হাজির হয়েছি, একটু সমস্যার কারণেই এমনটা হয়েছিল, তার জন্য অসংখ্য দুঃখিত আমি, মাফ করে দিয়েন। তো আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই, ভালো রাখবেন সবাইকে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।